আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। কী আলোচনা হলো? আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। কী আলোচনা হলো? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কী আলোচনা হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান শুক্রবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ড রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তারা আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান। রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষিত $60 মিলিয়ন সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হ্যারাপের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ড খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শুল্ক ব্যবধান ক্রমান্বয়ে কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। ব্রেন্ডন লিঞ্চ আশ্বাস দেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে। আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আজ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এতে সরাসরি ভোট দেবে না দেশটির জনগণ। এরই মাঝে তাদের ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ। মোট 210 আসনের পার্লামেন্টের 2/3 সদস্যকে বেছে নেবে এই পরিষদ। তবে বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 13 বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর 10 মাস আগে শারারের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। ওই ঘটনার পর প্রথমবারের মতো দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। তবে পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে ভোটারদের বড় অংশ। গত মার্চ মাসে সিরিয়ায় একটি সাংবিধানিক ঘোষণা জারি করা হয়। এতে আল শারারের নেতৃত্বাধীন সরকার কিভাবে চলছে তার কিছু দিকনির্দেশনা দেওয়া হয়। ঘোষণায় ইসলামী আইনকে গুরুত্ব দেওয়া হয়, তবে নারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু সমালোচকদের আশঙ্কা, এতে করে এইচটিএস ও অন্যান্য কট্টরপন্থীদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে। পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে, শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। এর আগে কখনো শান্তি আলোচনা এত সন্নিকটে ছিল না। পাকিস্তান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে। এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ কথা বলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন। তিনি ট্রাম্প সহ কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার নেতৃত্বের প্রশংসা করেন, যারা জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে গাজার শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের 20 দফা প্রস্তাবে হামাসের সম্মতি শান্তির দুয়ার খুলে দিয়েছে। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, হামাসের ঘোষণায় শান্তি ও যুদ্ধবিরতির জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, যা হাতছাড়া করা উচিত নয়। পাকিস্তান সমস্ত ভ্রাতৃপ্রতিম দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার নিরীহ ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ, বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েল ট্রাম্পের গাজার পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দীদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।
গাজার বাসিন্দারা দীর্ঘ যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনায় আনন্দিত ও আশাবাদী হলেও ইসরায়েল শনিবারও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শনিবার গাজায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল অন্তত ৬৬,২৮৮ ফিলিস্তিনি নিহত এবং ১,৬৯,১৬৫ আহত করেছে। এছাড়া হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।